পরিচ্ছেদ ৮। কলিকাতার একটা ক্ষুদ্র অপ্রশস্ত গলির ভিতর একখানা ছোট একতলা বাড়িতে সমস্ত দিন জলে ভিজিয়া এক হাঁটু কাদা পাক লইয়া কাশীনাথ প্রবেশ করিল। তাহার দুই হাতে 2 শিশি ঔষধ, 1 টিন বিস্কুট ও চাদরে বাঁধা বেদানা প্রভৃতি কতগুলি দ্রব্য ছিল। এই বাড়ির একটি কক্ষের নিচের শয্যায় একজন রোগী শয়ানো ছিল এবং নিকটে বসিয়া একটি স্ত্রীলোক তাহার মস্তকে হাত বুলাইতেছিল। কাশীনাথ প্রবেশ করিলে স্ত্রীলোকটি কহিল, কাশী দাদা, এত জলে ভিজে এলে কেন? কোথাও দাঁড়ালে না কেন? তা কি হয় বোন? জলে ভিজে ক্ষতি হয়নি, কিন্তু দাঁড়ালে হয়তো হতো। তা বটে। বিন্দু বুঝিয়া দেখিল কাশী দাদার কথা অসত্য নহে, তাই চুপ করিয়া রহিল। এই কয় বৎসর ধরিয়া বিন্দু যে ক্লেশ ভোগ করিয়া আসিতেছে তাহা কেবল সেই জানে। আমরা তাহার বাপের বাড়িতে তাহাকে শেষ দেখিয়াছিলাম, আর দেখি নাই। এখন একটু তাহার কথা বলি। যেদিন সে জমিদারের মেয়েকে দেখিতে যাইবার সমস্ত উদ্যোগ করিয়া যাইতে পায় নাই, তাহার পরদিনই গোপালবাবুর তাহার শ্বশুরের সহসা কঠিন ব্যাধির সংবাদ পাইয়া তাহাকে স্বামী ভবনে চলিয়া আসিতে হইয়াছিল। সে আসিয়া দেখিল তাহার শ্বশুরের যথার্থই বড় কঠিন পীড়া হইয়াছে। সকলে মিলিয়া যথাসাধ্য চিকিৎসা করাইল, কিন্তু গোপালবাবুর কিছুতেই প্রাণ রক্ষা হইল না। পীড়া বড় বাড়িয়া উঠিলে গোপালবাবু কহিলেন, ছোট বৌমাকে একবার নিয়ে এসো, তাকে একবার দেখব। ছোট বৌমা আমাদিগের বিন্দুবাসিনী। মৃত্যুর 2-1 দিবস পূর্বে গোপালবাবু বিন্দুকে বলিলেন, মা, এই চাবি নাও, ওই বাক্সে যা রইল সব তোমাকে দিলাম। বিন্দু হাত পাতিয়া গ্রহণ করিল। অন্যান্য বধূরা মনে করিল বৃদ্ধ মরিবার সময় বিন্দুকেই সব দিয়ে গেল। আরও এক কথা, গোপালবাবু পীড়ার মধ্যেই একদিন 4 সন্তানকেই কাছে ডাকিয়া বলিয়াছিলেন, দেখ বাবু, তোমাদের ভাইয়ে ভাইয়ে কিছুমাত্র মিল নাই এবং তোমাদের জননীয় জীবিত নাই। তখন আমার মৃত্যু হলে তোমরা আর এক সংসারে থেকো না। মিথ্যা কলহ করে ভিন্ন হবার পূর্বে যেটুকু সদ্ভাব আছে তা নিয়ে পৃথক হও। যা কিছু রেখে গেলাম তার উপর কিছু কিছু উপার্জন করলে তোমাদের সংসার স্বচ্ছন্দে চলবে। পিতার মৃত্যুর পরে সকলে পৃথক হইলে বিন্দু একদিন বাক্স খুলিয়া দেখিল ভিতরে একখানি রামায়ণ ও একখানি মহাভারত ভিন্ন আর কিছুই নাই। আশায় নিরাশ হইলেও বিন্দু স্বর্গীয় শ্বশুর মহাশয়ের দান মাথায় তুলিয়া লইল। বিন্দু অস্ফুট স্বরে বলিল, তাহার স্নেহের দান, ইহাই আমার রত্ন। দিন কতক বিন্দুর সুখে স্বচ্ছন্দে চলিল। তাহার পর বিপদের আরম্ভ হইল। বিন্দুর স্বামী যোগেশবাবু পীড়িত হইয়া পড়িলেন। বিন্দু শরীরপাত করিয়া সেবা শুশ্রূষা করিল। কয়েকখানি জমি বন্ধক দিয়া চিকিৎসা করাইল, কিন্তু কিছুতেই কিছু হইল না। গ্রামস্থ কয়েকজন প্রতিবাসী তখন কলিকাতায় যাইয়া চিকিৎসা করাইতে বলিল। বিন্দুবাসিনী আপনার সমস্ত গহনা বিক্রয় করিয়া স্বামীকে লইয়া কলিকাতায় আসিল। এখানেও বহু রকমের চিকিৎসা করাইতে অবশিষ্ট জমিগুলি ক্রমশ বন্ধক পড়িল, কিন্তু রোগের কিছু হইল না। অর্থাভাবে এখন উত্তম রূপে চিকিৎসা করাইবার উপায় রহিল না। বিন্দু স্বামীর অগ্রজকে সব কথা লিখিয়া জানাইল, কিন্তু কোনো ফল হইল না। তিনি উত্তর পর্যন্ত লিখিলেন না। তখন সে তাহার অপর 2 ভাসুরকে লিখিল, কিন্তু তাহারাও অগ্রজের পন্থা অবলম্বন করিয়া মৌন হইয়া রহিল। বিন্দু বুঝিল এখন হয় উপবাস করিতে হইবে, না হয় বিষ খাইয়া মরিতে হইবে। স্ত্রীর মুখ দেখিয়া যোগেশবাবু সমস্তই বুঝিতে পারিলেন। একদিন তাহাকে নিকটে বসাইয়া সস্নেহে হাত ধরিয়া বলিলেন, বিন্দু, আমাকে বাড়ি নিয়ে চলো। মরতে হয় সেইখানেই মরব, এখানে ফেলবার লোক পাবে না। এইবার বিন্দু দেখিল মরণই নিশ্চিত, কেননা
অন্য উপায়ও নাই। স্বামীকে বাড়ি ফিরাইয়া লইয়া যাইবারও উপায় নাই, কিন্তু তাহাকে এই অবস্থায় রাখিয়া কেমন করিয়া মরিবে? আর যদি মরিতেই হয়, তখন লজ্জা করিয়া কি হইবে? অনেক বিতর্কের পর সে লজ্জার মাথা খাইয়া একথা কাশীনাথকে পত্র দ্বারা বিদিত করিল। পরের ঘটনা আপনাদের অবিদিত নাহি। আসিবার সময় কাশীনাথ অনেক টাকা আনিয়াছিল। সেই টাকা দিয়া শহরের উৎকৃষ্ট ডাক্তারদিগের মতো চিকিৎসা করায় সকলেই কহিল, বায়ু পরিবর্তন না করিলে আরোগ্য হইবে না। কাশীনাথ সকলকে লইয়া বৈদ্যনাথ উপস্থিত হইল। এখানে থাকিয়া মাস দুয়ের মধ্যে সবাই বুঝিতে পারিল যোগেশবাবু এ যাত্রা বাঁচিয়া গেলেন। তথাপি ফিরিবার সময় এখনো হয় নাই। সেই জন্য তাহাদিগকে এখানে রাখিয়া কাশীনাথ বাড়ি ফিরিয়া আসিল। প্রাতকালে কমলার সহিত দেখা হইলে জিজ্ঞাসা করিল, কখন এলে? রাতে এসেছি। কমলা আপনার কর্মে চলিয়া গেল। কাশীনাথ বাহিরে আসিয়া কাছারি ঘরে প্রবেশ করিল। বহুদিনের পর তাহাকে দেখিয়া কর্মচারীগণ দাঁড়াইয়া উঠিল। শুধু একজন সাহেবী পোশাক পরা যুবক আপনার কাজে চেয়ারে বসিয়া রহিল। একজন আগন্তুককে দেখিয়া অপরাপর কর্মচারীরা যে সম্মান করিল, নববাবু বোধ হয় তাহা দেখিতে পাইলেন না। কাশীনাথ নিজে একটা কেদারা টানিয়া লইয়া উপবেশন করিল। এই লোকটি নূতন ম্যানেজার হইয়া আসিয়াছেন। নাম শ্রী বিজয় কিশোর দাস। কলিকাতায় বিএ পাশ করিয়াছেন এবং অতিশয় কর্মদক্ষ লোক। তাই উকিল বিনোদবাবু ইহাকেই ম্যানেজারি পদে নিযুক্ত করিয়াছেন। ম্যানেজার অনেকক্ষণ পর কাশীনাথের দিকে ফিরিয়া কহিলেন, মশায়ের কোনো প্রয়োজন আছে কি? না, প্রয়োজন নাই, কাজকর্ম দেখছি মাত্র। এবার দেওয়ান মহাশয় দাঁড়াইয়া বলিলেন, ইনি আমাদের জামাইবাবু। বিজয়বাবু গাত্রোত্থান করিয়া প্রীতি সম্ভাষণ করিলেন। এমন সময় একজন ভৃত্য আসিয়া বিজয়বাবুকে কহিল, ভিতরে মা একবার আপনাকে ডাকছেন। বিজয়বাবু প্রস্থান করিলে কাশীনাথ ডাকিয়া কহিল, ইনি কে? নতুন ম্যানেজার। কে রাখলে? মা রেখেছেন। কেন? বোধ হয় কাজকর্ম সুবিধা মতো হচ্ছিল না বলে। এখন কোথায় গেলেন? বাড়ির ভিতরে। কাশীনাথ আর কোনো কথা জিজ্ঞাসা না করিয়া ভিতরে আসিল। আসিবার সময় দেখিল একটা ঘরের পর্দার সম্মুখে বিজয়বাবু দাঁড়িয়ে আছেন এবং তাহার অন্তরাল হইতে আরেকজন মৃদুস্বরে কথা কহিতেছেন। কাহার কথা কহিতেছে কাশীনাথ বুঝিতে পারিল, কিন্তু কোনো কথা না কহিয়া সেদিকে একবার না চাহিয়া আপন মনে চলিয়া গেল। দ্বিপ্রহরে কমলার সহিত আর একবার তাহার দেখা হইল। কমলা গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল, শরীর ভালো আছে তো? কাশীনাথ সেইরূপভাবে ঘাড় নাড়িয়া জানাইল, আছে। আর কোনো কথা না কহিয়া কমলা চলিয়া গেল। দাঁড়াইয়া কথাবার্তা গল্পগুজব করিবার সময় এখন আর তাহার নাই। এখন সহস্র কাজ পড়িয়াছে। বিশেষত নিজের বিষয় নিজের হাতে লইয়া তাহার আর নিঃশ্বাস ফেলিবার সময় নাই। একদিন সকালবেলা কাশীনাথ ম্যানেজার বাবুকে ডাকাইয়া পাঠাইল। ভৃত্য মুখে ম্যানেজার জবাব দিলেন, এখন সময় নাই, সময় হলে আসব। কাশীনাথ তখন স্বয়ং কাছারি ঘরে আসিয়া বিজয়বাবুকে অন্তরালে ডাকিয়া বলিল, আপনার সময় নাই বলে আমি নিজে এসেছি। আজ আমার 500 টাকার প্রয়োজন। সময় হলে তা উপরে পাঠিয়ে দিবেন। কি প্রয়োজন? তা আপনার শুনবার প্রয়োজন নাই। নাই সত্য, কিন্তু মালিকের অনুমতি বিনা কেমন করে দেব? কাশীনাথ বুঝিল কথাটা অন্য রকমের হইয়াছে। কহিল, আমার কথাই বোধ হয় যথেষ্ট, অন্য অনুমতির প্রয়োজন আছে? বিজয়বাবু দৃঢ়স্বরে বলিলেন, আছে, যাকে তাকে টাকা দিতে নিষেধ আছে। কাশীনাথ কমলার সহিত দেখা করিয়া কহিল, তোমার নতুন লোকটাকে তাড়িয়ে দাও। কাকে? যে তোমার ম্যানেজার হয়ে এসেছে। কেন, তার দোষ কি? আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। কি করেছে?
আমি ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু সে না এসে চাকরের মুখে বলে পাঠালে আমার সময় নাই, যখন হবে তখন যাব। কমলা সহাস্যে বলিল, হয়তো সময় ছিল না, সময় না থাকলে কেমন করে আসবে? কাশিনার স্ত্রীর মুখ পানে চাহিয়া বলিল, বেশ, সময় ছিল না বলে যেন আসতে পারিনি, কিন্তু আমি নিজে গিয়ে যখন টাকা চাইলাম তখন বললে যে মালিকের হুকুম ছাড়া দিতে পারি না। কমলা মধুরতর হাসিয়া বলিল, কত টাকা চেয়েছিলে? 500। দিলে না? না, তুমি আমায় টাকা দিতে কি নিষেধ করেছ? হ্যাঁ, যা তা করে টাকাগুলো উড়িয়ে দিতে আমার ইচ্ছা নাই। কাশীনাথ পাথরের কাশীনাথ হইল মর্মে পীড়া পাইল। এরূপ ব্যবহার বা এরূপ কথা সে পূর্বে আর শুনে নাই। বড় ক্ষুব্ধ হইয়া কহিল, আমাকে দেওয়া কি উড়িয়ে দেওয়া? যেমন করেই হোক, নষ্ট করার নামই উড়িয়ে দেয়া। প্রয়োজনে ব্যয় করার নাম নষ্ট করা নয়। কিসের প্রয়োজন? একজনকে দিতে হবে। দিতে তো হবে, কিন্তু পাবে কোথায়? নিজের থাকে তো দাওগে, আমি বারণ করব না। কাশীনাথ চুপ করিয়া রহিল। কথাটা তাহার কানে অগ্নি শলাকার মতো প্রবেশ করিল। বাহিরে আসিয়া সে আপনার ঘড়ি আংটি প্রভৃতি বিক্রয় করিয়া 500 টাকা বৈদ্যনাথে পাঠাইয়া দিল। নিচে এক স্থানে লিখিয়া দিল, আর কিছু চাস নে বোন, আমার আর কিছুই নেই। সেই দিন হইতে কাশীনাথ আর ভিতরে প্রবেশ করে না। কমলাও কোনো খোঁজ লয় না। এমনই দিন কতক গত হইবার পর একদিন একটা ভৃত্য আসিয়া কহিল, আপনার কাছে একজন ব্রাহ্মণ আসতে চান। পরক্ষণেই কাশীনাথ বিস্মিত হইয়া দেখিল, একজন বৃদ্ধ ব্রাহ্মণ হাতে পৈতা জড়াইয়া নিকটে আসিয়া দাঁড়াইল। কহিল, আপনি মহৎ ব্যক্তি, ব্রাহ্মণকে সর্বশান্ত করবেন না। কাশীনাথ ভীত হইয়া কহিল, কি হয়েছে? ব্রাহ্মণ কহিল, আপনার কত আছে, কিন্তু আমার ওই জমিটুকু ভিন্ন অন্য উপায় নাই, ওইটুকু আর নেবেন না। বলিতে বলিতে কাঁদিয়া ফেলিল। কাশীনাথ ব্যস্ত হইয়া ব্রাহ্মণের হাত ধরিয়া নিকটে বসাইয়া জিজ্ঞাসা করিল, সব কথা খুলে বলুন। ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে কহিল, আপনি ধার্মিক ব্যক্তি, শপথ করে বলুন দেখি, ক্ষেত্রপালের দরুন জমিটা আমার নয়? কে বলেছে আপনার নয়? তবে বিজয়বাবু, আপনার নতুন ম্যানেজার, আমার নামে নালিশ করেছেন কেন? নালিশ করেছে আমি তো জানি না। সমন দেখাইয়া ব্রাহ্মণ বলিতে লাগিল, যখন মকদ্দমা হয়েছে তখন মকদ্দমা করব এবং আপনাকে সাক্ষী মানব। আমি দরিদ্র, আপনার সঙ্গে বিবাদ সাজে না, তথাপি সর্বশান্ত হবার পূর্বে নিজের সম্পত্তি বিনা আপত্তিতে ছেড়ে দেব না। ব্রাহ্মণ ক্রোধ করিয়া চলিয়া যায় দেখিয়া হাত ধরিয়া কাশীনাথ পুনর্বার তাহাকে বসাইয়া বলিল, যাতে ভালো হয় সে চেষ্টা আমি করব, পরে আপনার যেমন ইচ্ছা সেরূপ করবেন। কাশীনাথ ব্রাহ্মণকে বিদায় দিয়া বিজয়বাবুকে ডাকিয়া বলিল, ও জমিটা আমাদের নয়, মিথ্যা ব্রাহ্মণকে ক্লেশ দিচ্ছেন কেন? মনিবের হুকুম। কাশীনাথ ক্রুদ্ধ হইয়া কহিল, মনিব কি পরের জিনিস চুরি করতে শিখিয়ে দিয়েছে? ওটা আমাদের জিনিস। না, আপনাদের নয়। বিজয়বাবু কিছুক্ষণ মৌন থাকিয়া বলিলেন, আমি ভৃত্য মাত্র, যেরূপ আজ্ঞা হয়েছে সেইরূপ করেছি এবং করব। এ কথা কমলাকে জানাইতে কাশীনাথের লজ্জা করিতেছিল, তথাপি বলিল, ও জমিটা তোমার নয়, ব্রাহ্মণের ব্রহ্মস্ব অপহরণ করো না। অপহরণ করছি কে বললে? যেই বলুক ও জমিটা তোমার নয়, মিথ্যা মকদ্দমা করতে বিজয়বাবুকে নিষেধ করে দাও। কমলা বিরক্ত হইয়া বলিল, বিজয়বাবু কাজের লোক, তিনি নিজের কাজ বুঝতে পারেন, তার কাজে তোমার হাত দেবার প্রয়োজন নাই। দিন কয়েক পরে বিচারের দিন। সাক্ষী মঞ্চে দাঁড়াইয়া কাশীনাথ কহিল, আমি স্বর্গীয় শ্বশুর মহাশয়ের সময় হতে বিষয় দেখে আসছি এবং পরে নিজেও বহুদিন তত্ত্বাবধান করেছি। আমি জানি ও জমি কমলা দেবীর নয়। বিজয়বাবু মকদ্দমা হারিয়া শুষ্ক মুখে বাড়ি ফিরিয়া আসিলেন। অপর পক্ষ 2 হাত তুলিয়া কাশীনাথকে আশীর্বাদ করিয়া গৃহে প্রস্থান করিল। পরিচ্ছেদ 9।
পর্দার সম্মুখে দাঁড়াইয়া বিজয়বাবু মোকদ্দমায় বিশদ ব্যাখ্যা করিয়া সর্বশেষে নিজের টিকা টিপ্পনী ও মতামত প্রকাশ করিয়া বলিলেন, কেবল জমিদারবাবুর জন্য আমরা এই মোকদ্দমা হেরে গেলাম। তখন পর্দার অন্তরালে একগুণ কমলা 10 গুণ হইয়া ফুলিতে লাগিল। অনেকক্ষণ পরে ভিতর হইতে কমলা কহিল, আপনি ভিতরে আসুন, অনেক কথা আছে। বিজয়বাবু ভিতরে প্রবেশ করিলেন। দুইজনে বহুক্ষণ মৃদু মৃদু কথা হইল। তাহার পর বিজয়বাবু বাহিরে চলিয়া আসিলেন। আজ বহুদিনের পরে কাশীনাথের আহার করিবার সময় কমলা আসিয়া বসিল। এখন আর তাহার পূর্বের উগ্রমূর্তি নাই, বরং সম্পূর্ণ শান্ত ও স্তব্ধ। কিছুক্ষণ পরে কমলা কহিল, ঘরভেদি বিভীষণের জন্য সোনার লঙ্কাপুরী ছাই হয়ে গিয়েছিল, জানো? আহার করিতে করিতে কাশীনাথ কহিল, জানি। কমলা কহিলে, জানবে বই কি, সেও তো পরের অন্যেই মানুষ কিনা। কাশীনাথ কোনো কথা কহিল না। কমলা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিল, তাই ভাবি, যে চিরকাল পরের খেয়ে মানুষ, এখনো যাকে পরের না খেলে উপোস করতে হয়, তার সত্য কথা বলবার শখই বা কেন, আর এত অহংকারী বা কেন? কাশীনাথ নিঃশব্দে একটির পর একটি করিয়া গ্রাস মুখে তুলিতে লাগিল। যার খায় তার গলায় ছুরি দিতে কসাইয়েরও মনে দয়া হয়। কমলা, যে স্ত্রীর অন্নে প্রতিপালিত তার তেজ শোভা পায় না। তোমার দিন দিন যেরকম ব্যবহার হচ্ছে তাতে চক্ষু লজ্জা না থাকলে। কাশীনাথ হাসিয়া বলিল, বাড়ির থেকে দূর করে দিতামই তো। অর্ধভুক্ত অন্ন ঠেলিয়া রাখিয়া কাশীনাথ কমলার প্রতি স্থির দৃষ্টি রাখিয়া বলিল, কমলা, আমি পূর্বে কখনো রাগ করি নাই, কখনো তোমার রূঢ় কথা বলি নাই, কিন্তু তুমি যা বললে তা পূর্বে বোধ হয় আর কেউ বলে নাই। আজ হতে তোমার অন্ন আর খাবো না, দেখো যদি এতে সুখী হতে পারো। কাশীনাথ উঠিয়া দাঁড়াইল। কমলা সগর্বে দাঁড়াইয়া কহিল, যদি সত্যবাদী হও, যদি মানুষ হও, তাহলে আপনার কথা রাখবে। তা রাখব, কিন্তু তুমি যে কথা বললে তা তোমারই চিরশত্রু হয়ে রইল। আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু জগদীশ্বর তোমাকে ক্ষমা করবেন কি? কমলা আরও জ্বলিয়া উঠিল, তোমার শাপে আমার কিছুই হবে না। তাই হোক, ভগবান জানেন আমি তোমাকে শাপ দেই নাই, বরং আশীর্বাদ করছি, ধর্মে মতি রেখে সুখী হও। বাহিরে আসিয়া কাশীনাথ ব্যাকরণ, সাহিত্য, দর্শন, স্মৃতি সমস্ত একে একে ছিন্ন করিয়া বাহিরে নিক্ষেপ করিল। ভৃত্যবর্গকে ডাকিয়া নিজের যাহা কিছু ছিল বিলাইয়া দিল। তাহার পর রাত্রে কমলার কক্ষদ্বারে আঘাত করিয়া ডাকিল, কমলা। কমলা জাগিয়া ছিল, কিন্তু উত্তর দিল না। দ্বার খোলা ছিল। কাশীনাথ ঠেলিয়া ভিতরে প্রবেশ করিয়া দেখিল, চোখ বুজিয়া কমলা শয্যায় পড়িয়া আছে। কাছে বসিয়া মাথায় হাত দিয়া কাশীনাথ আবার ডাকিল, কমলা। কোনো উত্তর নাই। যাবার সময় আশীর্বাদ করে যাচ্ছি বলিয়া কাশীনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল। কাশীনাথ প্রস্থান করিলে কমলা শয্যা ত্যাগ করিয়া জানালায় আসিয়া বসিল। বসিয়া বসিয়া প্রভাত হয় দেখিয়া সে আবার শয্যায় আসিয়া শয়ন করিল। যখন নিদ্রা ভাঙিল তখন কমলা দেখিল বেলা হইয়াছে এবং বাড়িময় বিষম হইচই পড়িয়া গিয়াছে। সম্পূর্ণ জাগরিত হইবার পূর্বেই একজন দাসী ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কহিল, সর্বনাশ হয়েছে মা, জামাইবাবু খুন হয়েছেন। কাহারও অঙ্গে এক কটাহ জ্বলন্ত তৈল নিক্ষেপ করিলে সে যেমন করিয়া ওঠে, কমলাও তেমনি করিতে করিতে নিচে আসিয়া কহিল, একেবারে খুন হয়ে গেছে? কে একজন জবাব দিল, একেবারে। বিবসনা প্রায় কমলা যখন বাহিরের ঘরে আসিয়া পড়িল, তখন রক্তসিক্ত চৈতন্যহীন কাশীনাথ একটা সোফার উপর পড়িয়া ছিল। সমস্ত অঙ্গে ধুলা ও রক্ত জমাট বাঁধিয়া আছে। নাক মুখ চোখ দিয়া অজস্র রক্ত নির্গত হইয়া
সেইখানেই শুকাইয়া চাপ বাঁধিয়া গিয়াছে। চিৎকার করিয়া কমলা মাটির উপর মূর্ছিত হইয়া পড়িল। সমস্ত গ্রামময় রাষ্ট্র হইয়া গিয়াছে। জমিদার জামাইবাবু অন্ধকার রাত্রে একা কোথায় যাইতেছিলেন, পথিমধ্যে খুন হইয়া গিয়াছেন। 2 দিন পরে কাশীনাথের জ্ঞান হইলে পুলিশের সাহেব জিজ্ঞাসা করিল, বাবু, কে এমন করেছে? কাশীনাথ উপর পানে চাহিয়া বলিল, উনি করেছেন। বৃদ্ধ নায়েব সেইখানে দাঁড়াইয়াছিল। তাহার চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। সাহেব আবার বলিল, বাবু, তাদের কি আপনি চিনতে পারেন নাই? কাশীনাথ অস্ফুটে কহিল, হাঁ। সাহেব ব্যগ্র হইয়া কহিল, কে তারা? কাশীনাথ একটু মৌন থাকিয়া কহিল, আমি ভুল বলেছি, আমি চিনতে পারি নাই। সাহেব আরও 2 বার জিজ্ঞাসা করিয়া দেখিল, কিন্তু কোনো ফল হইল না। কাশীনাথ আর দ্বিতীয় কথা কহিল না। পরদিন নায়েবকে ডাকাইয়া আনিয়া বলিল, বৈদ্যনাথে আমার ভগিনী বিন্দুবাসিনী আছে, তাকে একবার দেখব, আপনি আনতে লোক পাঠান। 3 দিন পরে বিন্দুবাসিনী ও যোগেশবাবু আসিয়া পড়িলেন। বিন্দু শক্ত মেয়ে, সে কমলার মতো নহে, তাই সে চিৎকারও করিল না, মূর্ছাও গেল না। শুধু চোখের জল মুছিয়া কাঁদো কাঁদো স্বরে বলিল, কাশী দাদা, কে এমন করেছে? কেমন করে জানবো? কারো উপর সন্দেহ হয় কি? সে কথা জিজ্ঞাসা করো না বোন। বিন্দু চুপ করিয়া কাশীনাথের মুখ পানে চাহিয়া রহিল। সকলেই জানিত কাশীনাথ এ আঘাত কাটাইয়া উঠিতে পারিবে না। মৃত্যু যেন ক্রমেই ঘনাইয়া আসিতে লাগিল। আজ অনেক রাত্রে জ্বরের প্রকোপে ছটফট করিতে করিতে কাশীনাথ চিৎকার করিয়া উঠিল, বলো কমলা, এ কাজ তুমি করনি? বিন্দু কাছে আসিয়া দাদার মুখের কাছে মুখ লইয়া জিজ্ঞাসা করিল, কি বলছো দাদা? কাশীনাথ বিন্দুকে কমলা ভ্রম করিয়া 2 হাত বাড়াইয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া করুণ স্বরে আবার বলিল, আমি মরেও সুখ পাব না কমলা, শুধু একবার বলো, এমন কাজ তোমার দ্বারা হয়নি? পরিচ্ছেদ 10। জ্ঞানে অজ্ঞানে তন্দ্রায় আচ্ছন্নের মতো কমলার 2 দিন কাটিয়া গেল। তাহার জন্য ডাক্তারের মনে 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 আশঙ্কা ছিল, তাই তাহার উপদেশে অত্যন্ত সতর্কভাবে তাহাকে সকলে ঘিরিয়া বসিয়াছিল। আজ 2 দিন অবিশ্রাম চেষ্টা শুশ্রূষায় সন্ধ্যার পরে তাহাকে সচেতন করিয়া উঠাইয়া বসাইল। ভালো করিয়া চোখ চাহিয়া কমলা দেখিল, যে এতক্ষণ তাহার মাথা কোলে করিয়া বসিয়াছিল সে সম্পূর্ণ অপরিচিতা। জিজ্ঞাসা করিল, তুমি কে? অপরিচিতা কহিল, আমি বিন্দু, তোমার স্বামীর ভগিনী। কমলা বহুক্ষণ পর্যন্ত নীরবে তাহার মুখের পানে চাহিয়া রহিল। তাহার পরে হাত নাড়িয়া ঘরের সমস্ত লোককে বাহির করিয়া দিয়া ধীরে ধীরে কহিল, আমি কতক্ষণ এমন অজ্ঞান হয়ে পড়ে আছি ঠাকুরজি? বিন্দু কহিল, পরশু সকালে অজ্ঞান হয়ে পড়েছিলে, এর মধ্যে আর তো তোমার হুঁশ হয়নি। পরশু? কমলা একবার চমকাইয়া উঠিয়া স্থির হইল। তাহার পরে মাথা হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পর্যন্ত তাহার কোনো প্রকার সাড়া না পাইয়া বিন্দু শঙ্কিত চিত্তে তাহার ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া ডাকিল, বউ। কমলা মুখ তুলিল না, কিন্তু সাড়া দিল। কহিল, ভয় করো না ঠাকুরজি, আমি আর অজ্ঞান হব না। সে যে অন্তরের মধ্যে আপনাকে সচেতন করিয়া তুলিবার জন্য নিঃশব্দে প্রাণপণ চেষ্টা করিতেছে, বিন্দু তাহা বুঝিল। তাই সেও ধৈর্য ধরিয়া মৌন হইয়া রহিল। আরো কিছুক্ষণ একভাবে বসিয়া থাকিয়া কমলা কথা কহিল, বলিল, তুমি যে আমাকে নিয়ে এই 2 দিন বসে আছো ঠাকুরজি, আমার সেবা করতে কি তোমার প্রবৃত্তি হলো? আমি নিজে তো কখনো এমন করতে পারতাম না। বিন্দু কথাটা ঠিক বুঝিতে না পারিয়া কহিল, কেন প্রবৃত্তি হবে না বউ? তুমি তো আমার পর নও, আমাদের পরিচয় নেই বটে, কিন্তু দাদার মতো তুমিও আমার আপনার, তার মতো তোমার সেবা করাও তো আমার কাজ। বউ, তুমি জানো না, কিন্তু এসে পর্যন্ত আমার কি করে যে দিন কেটেছে
সে ভগবানই জানেন। একবার দাদার ঘর, আরেকবার তোমার ঘর। তার কাছে যখন যাই তখন তোমার জন্য প্রাণ ছটফট করে, আবার তোমার কাছে এসে বসলে তার জন্য ব্যাকুল হয়ে উঠি। বিকেলবেলা থেকে তিনি একটু সুস্থ হয়ে ঘুমোচ্ছেন দেখে তোমার কাছে স্থির হয়ে বসতে পেরেছিলাম। এই যাত্রা দাদা রক্ষে পাবেন এ আশাই তো কারো ছিল না বউ। কমলা বলিয়া উঠিল, বেঁচে আছেন? বিন্দু ঘাড় নাড়িয়া কহিল, বেঁচে আছেন বই কি। ডাক্তার বললেন আর ভয় নেই, জ্বর কমে গেছে। কমলার মুখখানি আকস্মাৎ প্রদীপ্ত হইয়া উঠিয়াই তাহা মৃতের মতো বিবর্ণ হইয়া গেল। একবার তাহার আপাদমস্তক থরথর করিয়া কাঁপিয়া উঠিল এবং পরক্ষণে সংজ্ঞা হারাইয়া বিন্দুর কোলের উপর ঢলিয়া পড়িল। বিন্দু চেঁচামেচি করিয়া কাহাকেও ডাকিল না, তাহার মাথা কোলে করিয়া বসিয়া নিঃশব্দে পাখার বাতাস করিতে লাগিল। এই মেয়েটির স্বাভাবিক ধৈর্য যে কত বড় সে পরীক্ষা তাহার স্বামীর পীড়ার সময়েই হইয়া গিয়াছিল। মৃত্যু যাহার স্বামীর শিয়রে আসিয়া বসিয়াও তাহাকে বিচলিত করিতে পারে নাই, এখন কমলার জন্য সে অস্থির হইয়া উঠিল না। কিছুক্ষণে সংজ্ঞা পাইয়া কমলা চোখ মেলিয়া একবার চাহিয়া দেখিল সে কোথায় আছে। তাহার পর সেই কোলের উপরেই উপর হইয়া পড়িয়া প্রাণপণে নিজের বুক চাপিয়া ধরিয়া কাঁদিতে লাগিল। সে ক্রন্দন এত গাঢ়, এত গুরুভার যে তাহা বিন্দুর ক্রোড়ের মধ্যে শুকাইয়া জমাট বাঁধিয়া যাইতে লাগিল। তাহার এক বিন্দু তরঙ্গ ঘরের বাহিরে কাহারও কানে পৌঁছিল না। নির্জন বাহিরে রাত্রির আধার নিঃশব্দে গাঢ়তর হইয়া উঠিতে লাগিল। শুধু এই স্বল্পালোকিত কক্ষের মধ্যে এই দুটি তরুণী রমণী, একজন তাহার বিদীর্ণ বক্ষের সমস্ত জ্বালা আর একজনের গভীর শান্ত ক্রোড়ের মধ্যে নিঃশেষ করিয়া ঢালিয়া দিতে লাগিল। ক্রমশ শান্ত হইয়া কমলা স্বামীর সম্বন্ধে অনেক প্রশ্নই জিজ্ঞাসা করিল, কিন্তু কেন যে নিজে গিয়া তাহাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিল না তাহা বিন্দু কিছুতেই ভাবিয়া পায় নাই। একবার এমনও ভাবিবার চেষ্টা করিয়াছিল, হয়তো বড়লোকদের এমনই শিক্ষা এবং সংস্কার, সেবা শুশ্রূষার ভার চাকর দাসীদের উপর দিয়া বাহির হইতে খবর লওয়াই তাহাদের নিয়ম। হঠাৎ কমলা জিজ্ঞাসা করিল, আচ্ছা ঠাকুরঝি, তোমার দাদার জ্ঞান হলে আমাকে কি একবারও খোঁজ করেননি? একবার করেছিলেন বলিয়াই বিন্দু হঠাৎ থামিয়া গেল। কমলা তাহা লক্ষ্য করিল, কিন্তু প্রশ্ন না করিয়া শুধু উৎসুক ব্যাকুল দৃষ্টিতে বিন্দুর মুখের পানে চাহিয়া রহিল। বিন্দু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দাদার জ্ঞান হলে তিনি আমাকে তুমি মনে করে গলা ধরে চেঁচিয়ে উঠেছিলেন, বলো কমলা, এ কাজ তুমি করনি? আমি মরেও সুখ পাব না কমলা, শুধু একবার বলো, এ কাজ তোমার দ্বারা হয়নি? কমলা নিঃশ্বাস রুদ্ধ করিয়া কহিল, তারপরে? বিন্দু কহিল, আমি তো জানি না বউ, তিনি কোন কথা জানতে চেয়েছিলেন। আমি জানি ঠাকুরঝি তিনি কি জানতে চান, বলিয়া কমলা একেবারে সোজা উঠিয়া বসিল। বিন্দু কমলার হাত ধরিয়া ফেলিয়া বলিল, তুমি সে ঘরে যেও না বউ। কেন যাব না? ডাক্তার নিষেধ করেছিলেন তুমি গেলে ক্ষতি হতে পারে। আমার ক্ষতি আমার চেয়ে ডাক্তার বেশি বোঝে না ঠাকুরঝি, আমি তার কাছেই চললুম। ঘুম ভেঙে আবার যদি জানতে চান আমাকে তো তার জবাব দিতে হবে। বলিয়া কমলা বিন্দুর হাতটা হাতের মধ্যে লইয়া বিনীত কণ্ঠে কহিল, আমি মাথা সোজা রেখে চলতে পারবো না বোন, আমাকে দয়া করে একবার তার কাছে দিয়ে এসো। মনে মনে কহিল, ভগবান, হাতের নোয়া যদি এখনো বজায় রেখেছ ঠাকুর, তাহলে সত্যি মিথ্যের বিচার করে আর তা কেড়ে নিও না। দণ্ড আমার গেছে কোথায় সে তো সমস্তই তোলা রইল। শুধু এই করো প্রভু, তোমার সমস্ত কঠিন শাস্তি যাতে হাসি মুখে মাথায় তুলে নিতে পারি, আমার সেই পথটুকু ঘুচিয়ে দিও না। স্বামীর ঘরে ঢুকিয়া কমলা কিছুতেই আপনাকে স্থির রাখিতে পারিল না। তাহার 2 দিনের উপবাস ক্ষীণ দেহ ও ততোধিক দুর্বল মস্তিষ্ক ঘুরিয়া স্বামীর পদতলে পড়িয়া গেল। কাশীনাথ জাগিয়াছিল, কে একজন তাহার পায়ের কাছে বিছানার উপর পড়িল তাহা সে টের পাইল।
কিন্তু ঘাড় তুলিয়া দেখিবার সাধ্য ছিল না। তাই জিজ্ঞাসা করিল, কে বিন্দু? বিন্দু বলিল, না দাদা, বউ। কমলা, তুমি এখানে কেন? বিন্দু জবাব দিল। শিহরে বসিয়া মৃদু কণ্ঠে কহিল, সামলাতে না পেরে মাথা ঘুরে পড়ে গেছে দাদা। কাশীনাথ চুপ করিয়া রহিল। বিন্দু পুনরায় কহিল, আজ রাত্রে আসতে আমি মানা করেছিলাম। আমি নিশ্চয় জানতাম 2 দিনের পরে এইমাত্র যার জ্ঞান হয়েছে সে কিছুতেই এ ঘরে ঢুকে নিজেকে সামলে রাখতে পারবে না। স্বামীর 2 পায়ের মধ্যে মুখ লুকাইয়া কমলা নীরবে পড়িয়াছিল। তাহার অবিচ্ছিন্ন তপ্ত অশ্রুর ধারা কাশীনাথ নিজে আপনার শীতল পায়ের উপরে অনুভব করিয়াছিল। তাই ধীরে ধীরে কহিল, হাঁ বোন, না এলেই তার ভালো ছিল। কমলার প্রতি চাহিয়া বিন্দুর নিজের চোখে জল আসিয়া পড়িয়াছিল। আঁচলে মুছিতে মুছিতে বলিল, সে ভালো কি কেউ পারে দাদা? তুমি ভালো হয়ে ওঠো। কিন্তু এই দুটো দিন বউয়ের যে কেমন করে কেটেছে সে আমি জানি আর ভগবান জানেন, নিজেও বোধ করি জানে না। ভগবানের নামে কাশীনাথ চোখ বুজিয়া তাহার বাহিরের দৃষ্টি নিমেষের মধ্যে ফিরাইয়া অন্তরের দিকে প্রেরণ করিল, যেখানে বিশ্বের সমস্ত নরনারীর অন্তর্যামী চিরদিন অধিষ্ঠিত আছেন। তাহার শ্রীচরণে যেন এই প্রশ্ন নিবেদন করিয়া সে মুহূর্তের জন্য অপেক্ষা করিয়া রহিল। তাহার পর চোখ চাহিয়া কহিল, আমার প্রাণের আর কোনো আশঙ্কা নেই কমলা, উঠে বসো। বিন্দু কহিল, দাদা, তুমি আমার কাছে যে কথা জানতে চেয়েছিলে বউ তার উত্তর দিতে এসেছে। কাশীনাথের পাংশু ওষ্ঠাধরে হাসি ফুটিয়া উঠিল। কহিল, আর কারুকে কোনো জবাব দিতে হবে না বিন্দু। যে 2 দিন ও অচেতন হয়ে পড়েছিল তার মধ্যে আমার সমস্ত জবাব পৌঁছে গেছে। বলিয়া বা হাতে ভর দিয়া কাশীনাথ উঠিয়া বসিল। ডান হাতে কমলার মাথাটি জোর করিয়া তুলিবার চেষ্টা করিয়া ডাকিল, কমল। কমলা সাড়া দিল না। তেমনি সজোরে পায়ের উপর মুখ চাপিয়া পড়িয়া রহিল। তেমনি তাহার 2 চক্ষু বাহিয়া প্রস্রবণ বহিতে লাগিল। বিন্দু ব্যস্ত হইয়া উঠিল, তুমি উঠো না দাদা, ডাক্তার বলেন আবার যদি। কাশীনাথ হাসি মুখে কহিল, ডাক্তার যাই বলুন বোন, আমি তোদের বলছি আর ভয় নেই। এ যাত্রা আমাকে তোরা ফিরিয়ে এনেছিস। তারপরে কমলার রুক্ষ চুলগুলি হাতের মধ্যে লইয়া ক্ষণকাল নীরবে নাড়াচাড়া করিয়া কাশীনাথ পুনরায় শুইয়া পড়িল। সমাপ্ত।